দেখছেন স্বাধীন সংলাপ সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। আর কয়েক ঘন্টা পরেই বিশ্বকাপ ফাইনাল। আমি যদি খুব এর মধ্যে বিশেষণ যুক্ত নাও করি, তাও নিশ্চয়ই আপনারা এর উত্তাপ টের পাচ্ছেন। আজকে বিকেল থেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই খেলা দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থানে সমর্থক, বিশেষ করে আর্জেন্টিনার যারা সমর্থক আছেন তারা বসে গেছেন, অপেক্ষা করছেন। আমরা লাইভ করেছি। তো এই বিশ্বকাপ ফাইনালটি পুরো বিশ্বকে মানে দু শিবিরে ভাগ করে ফেলেছে। বাংলাদেশেও আমি জানি না বিশ্বের কতটা বাংলাদেশে যেরকম উত্তাপ ছড়িয়ে পড়েছে সেরকম আছে কিনা। বাংলাদেশে এরই মধ্যে দুটো শিবির হয়েছে। স্পেনের সমর্থক আছে বাংলাদেশে, কিন্তু খুব বেশি নেই। তারপরে সমর্থক বলছে যে আর্জেন্টিনা এবং এন্টি আর্জেন্টিনা একটা সমর্থকরা দুভাগে ভাগ হয়ে গেছে বাংলাদেশে। এবং আজকে ফাইনালে নিশ্চয়ই খেলা হবে, নিশ্চয়ই কেউ যদি টেলিভিশন বন্ধ করে বসে থাকেন তিনি বুঝতে পারবেন যে কোন দল গোল খেললো, তার শব্দ শুনেই বুঝতে পারবেন। সব কিছু মিলে একটা টান উত্তেজনা। আমরা বিশ্বকাপে নাই বাংলাদেশ, কিন্তু তারপরে আমরা বিশ্বকাপে আছি আর্জেন্টিনা এবং স্প্যানিশ হয়ে। আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই ফাইনাল নিয়ে দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে আছেন বিপ্লব ভট্টাচার্য, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং হেড গোলরক্ষক কোচ বিকেএসপি। এবং এরই মধ্যে নিশ্চয় টেলিভিশনে তার বিশ্লেষণ শুনে আমরা এই বিশ্বকাপ নিয়ে বিভিন্ন বিশ্লেষণ শুনে আমরা সমৃদ্ধ হচ্ছি। আছেন ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ, এবং তার ফেসবুক এবং ইউটিউব লাইভ দেখে আসলে প্রতিটা ম্যাচের পরেই মনে হয় যে অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি। সেগুলো জেনে শুনে আজকে আমি প্রশ্ন করব। আমি একদমই সাধারণ একজন দর্শক, সেভাবেই প্রশ্নগুলো করব। বিপ্লব ভট্টাচার্য, আপনাকে শুরু করি। আজকে আর্জেন্টিনা এবং স্পেনের ফাইনাল, আমরা নাম দিয়েছি মেসির সামনে স্প্যানিশ প্রাচীর। যদি দুই দলের এগিয়ে থাকা বলি, আসলে এগিয়ে আছে কোন দল? দেখুন, বিশ্বকাপের এই ফাইনাল স্টেজ যদি বলি, দু দলে এসেছে। সো কে এগিয়ে আছে যদি আমরা মূল্যায়ন করতে যাই, অবশ্যই দুজনকেই আমি এগিয়ে রাখবো। কারণ দুজনের এক দলের অভিজ্ঞতা যদি বলি, আরেকটা তারুণ্য। সো দুই দিকেই দুজন ভালো একটা অবস্থায় আছে। আমরা যদি বলি যে আর্জেন্টিনা ফুটবল যদি দেখি, যে কামব্যাক করার ইতিহাস, এটা মনে হয় যদি হিস্ট্রি ঘাটলে আমরা পাবো না। যে এই বিশ্বকাপে আমরা দেখছি 65-এর পর আর্জেন্টিনার অন্যরকম এক চেহারা, ডিউ টু স্কলনির যেই পরিকল্পনা। কারণ আমরা যদি দেখি যে এই আর্জেন্টিনা দলের মানে অ্যাভারেজ এজটা যদি দেখি খেলোয়াড়দের 29+। সো পক্ষান্তরে আপনার স্পেনের প্লেয়ারদের দেখুন, আপনার হয়তো 24-5 লাইক দ্যাট। সো আমার মনে হয় এই দুটো দলের যদি আপনি শুরুতে একটা কথা বলেছেন যে আজকে বিশ্ব দুভাগে বিভক্ত হবে, যে স্পেনের সাপোর্ট বিশেষ করে আমাদের দেশে। সো আমি কিন্তু ব্রাজিল ফ্যান। আমি যদি একদম নির্দ্বিধায় বলতে পারি যে অ্যাজ এ ব্রাজিল ফ্যান হিসাবে যারা ফুটবলটাকে ভালোবাসেন তারা মেসিকে ভালো না বেশি থাকতে পারেন না। এবং মেসি সবার, শুধু আর্জেন্টিনার নয়। আমি ব্যক্তিগতভাবেও চাই যে মেসির হাতে কাপ উঠুক। যদি আমাদের দেশের পরিস্থিতি দেখুন প্রায় 1000 মাইল দূরে আমরা বসবাস করি, কিন্তু দুটো দেশের প্রতি আমাদের যে ভালোবাসা, আবেগ, সেটা অন্য উচ্চতায় চলে গেছে। সো আমার মনে হয় যে আজকে ব্রাজিল টিম হেরে গেছে, ঠিক আছে, কিন্তু ব্রাজিল ফ্যানরাও কিন্তু এখনও যে মজা করা সেটা করছে। কারণ টক ঝাল মিষ্টি যে এটা হবে, আর্জেন্টিনা ব্রাজিল মানে অন্যরকম এক অনুভূতি, ফুটবল মানে অন্যরকম এক অনুভূতি। সো আমার মনে হয় যে আজকের ম্যাচটা আর্জেন্টিনা জিতলেও কিন্তু কোনো আমাদের খারাপ লাগবে না। বিশেষ করে আমি ফিল করি যে আর্জেন্টিনা যদি জয়ী হয়, মেসির এটা হয়তো শেষ বিশ্বকাপ। একটা মহানায়কের হাতে এই বিশ্বকাপের সব কিছুই যাক, ফুটবলের সব কিছু ও পাক। কারণ এই মহানায়ক আপনার যদি 2 দশক ধরে বিশ্বের ফুটবলার যারা ফুটবলকে ভালোবাসেন, এবং ফুটবল কেন প্রত্যেকটা জায়গায় স্পোর্টসকে, সবার কাছে কিন্তু মেসি অন্য উচ্চতায় চলে গেছে। সো আমার মনে হয় যে এই আমাদের অনেক সময় পড়ে আছে। আমি মনে করি ভাগ্য দেবতা যেই ফুটবলটা খেলে আর্জেন্টিনা ফাইনালে এসেছে, যেন ভাগ্য দেবতা আজকেও আর্জেন্টিনা পক্ষে থাকে। আচ্ছা, নোমান মোহাম্মদ, আমি আপনার যতগুলো ইউটিউবে ভিডিও দেখেছি, এখন পর্যন্ত বিশ্লেষণ দেখেছি, আমরা কেন জানি মনে হচ্ছে যে আপনি মেসি ভক্ত, মেসিকে অনেক বেশি ভালোবাসেন, তাই তো? আমি ফুটবলের ফ্যান। আচ্ছা, এবং মানে বিপ্লব ভাই যে কথা বললেন যে ফুটবল যদি আপনি পছন্দ করেন তাহলে আপনি মেসিকে পছন্দ না করার কোনো অপশন নাই। দ্যাট ডাজেন্ট মিন আমি একই কথা মানে অন্যদের ক্ষেত্রে ওইটা বলতে পারবো না। আমি নেইমারকেও একই রকম পছন্দ করি, আমি রোনালদোকেও একই রকম পছন্দ করি। আমি আসলে ফুটবলটাই অনেক বেশি পছন্দ করি, সো স্পোর্টসই পছন্দ করি। তো সেইখানটাতে ঠিক যে আলাদা পক্ষপাতিত্ব জায়গাটা সেরকম নাই। আমার কাছে ভালো ফুটবলার, ভালো ফুটবল ম্যাচ, এইটা যে অ্যাড্রেনালিন রাশটা দেয়, এটা আসলে আমি স্পোর্টস বলবো না, ইনফ্যাক্ট পৃথিবীর খুব কম জিনিসই আছে সেই রাশটা আসলে। এখনো ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা এবং স্পেন ভালো ফুটবলটা বেশি ভালো কে খেললো? স্পেন।
ফাইনাল পর্যন্ত ভালো ফুটবল স্পেন খেলেছে, স্পেশালি সেমিফাইনালে তারা খেলেছে দি পারফেক্ট ম্যাচ। আচ্ছা। মানে এই ওয়ার্ল্ড কাপে যতগুলো 103টা ম্যাচ হয়েছে এবং 103টা ম্যাচে মনে করেন যে 206টা দল কম্পিট করেছে, মানে প্রতিটা ম্যাচে 2টা দল কম্পিট করেছে, সেটা যদি আমি ধরি দি পারফেক্ট ম্যাচ স্পেন খেলেছে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে, একেবারে আউটপ্লেড করে দিয়েছে, কোনো রকম কোনো চান্সই দেয়নি। পুরো টুর্নামেন্টে হয় কি, একটা টুর্নামেন্টে আস্তে 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 পিক আপ করার একটা ব্যাপার থাকে। স্পেনের ক্ষেত্রে এটা হয়েছে, প্রথমে তারা ড্র করেছে, তারপরে আস্তে 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 পিক আপ করে এই জায়গাটাতে গিয়েছে। আর্জেন্টিনা খারাপ খেলেছে আমি বলবো না, আর্জেন্টিনার প্যাটার্নটা আলাদা। ধরেন আর্জেন্টিনা যে 4টা ম্যাচে যেভাবে কামব্যাক করেছে, এই ফুটবল ওয়ার্ল্ড কাপে 96 বছরের হিস্ট্রিতে কোনো টিম এটা করতে পারে নাই। মানে আপনি হয় এটা 1 ম্যাচে হয়, আচ্ছা ঠিক আছে 2 ম্যাচে হয়, 3 ম্যাচে হয়, 4 ম্যাচে হয়, মানে তার মানে কি, তার মানে তো পঞ্চম ম্যাচেও হতে পারে, আপনি যদি নগদ পরে যদি আপনি হিসাব করেন তারপরে 5th ম্যাচে হতে পারে। এবং আপনি এই ফাইনালটাতে আর্জেন্টিনাকে আপনি যদি বলেন যে না আর্জেন্টিনা পিছিয়ে আছে অনেক, ইভেন যদি আপনি বলেন স্পেন পিছিয়ে আছে, আমি কোনোটা আসলে মানতে রাজি না। ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনাল সাচ এ থিং, এইখানটাতে হচ্ছে গিয়ে খুব মানে একটু এদিক ওদিক হলে এই রেজাল্টটা হয়ে যেতে পারে। একটা আমি যেটা ক্লিয়ার পার্থক্য দেখি দুই দলের মধ্যে, সেটা হচ্ছে স্পেন হচ্ছে গিয়ে অনেক কোহেসিভ একটা টিম, ওরা হচ্ছে গিয়ে অনেক বেশি কালেকটিভ, অনেক বেশি স্ট্রাকচার নির্ভর একটা টিম। আর আর্জেন্টিনা হচ্ছে গিয়ে অনেক বেশি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স নির্ভর টিম, এবং তারা মোমেন্টে খেলে। স্পেন যেমন পুরোটা ধরে খেলে, আর্জেন্টিনা খেলে মোমেন্টে। আর্জেন্টিনা পুরো ম্যাচ দরকার নাই, কিন্তু তারা কোনো একটা মোমেন্ট পিক করে সেই মোমেন্টটাতেই তারা সব কিছু আসলে চেঞ্জ করে দিতে পারে। এবং এই আর্জেন্টিনার মধ্যে একটা স্ট্রিট ফাইটারের একটা ব্যাপার রয়েছে। আর্জেন্টিনা আমরা জানি লাতিন রক্ত, আর্জেন্টিনা চে গেভারার দেশ, ম্যারাডোনার দেশ, একটা পাগলামি, একটা দ্রোহ, মানে আছে না যে আপনি আজকের ফাইনালেও দেখবেন যে রেফারির সাথে তারা তর্কাতর্কি করবে, স্পেনকে তারা ডিসরাপ্ট করার চেষ্টা করবে, র্যাশ ফাউল করবে, মানে হলুদ কার্ড ফোর্স করার চেষ্টা করবে। এইটা আর্জেন্টিনাকে অনেক বেশি উদ্দীপিত করে, এটা জাতি হিসাবেই ওরা এরকম। এটা সেইটারই একটা প্রতিফলন আমরা আসলে ফুটবল মাঠে দেখতে পাই। ফলে সবকিছু মিলে দুইটা ফুটবল ফিলোসফির জায়গা থেকে যে কোনো আকাশ পাতাল পার্থক্য তা না, দুইটা দলই মোরলেস পজিশন বেস ফুটবল খেলার চেষ্টা করে। গুরু শিষ্য দুই দলের যে কোচ রয়েছেন দেলা ফুয়েন্তে এবং স্ক্যালোনি, মোরলেস একই রকম। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে স্পেনের যেটা আছে যে ওই যে অ্যানাকোন্ডা গ্রিপ বলে, যে পজিশন পাস এত পাসিং সিকোয়েন্সে প্রতিপক্ষকে টায়ার্ড করে ফেলে, আর্জেন্টিনা যে সেটাতে খুব মাইন্ড করবে আমার তা মনে হয় না। কারণ আর্জেন্টিনা ওই মোমেন্টটা খুঁজবে, এবং যখন তাদের হাতে লিওনেল মেসির মতো একজন আছেন, সেই মোমেন্টটা যে কোনো মোমেন্টেই হতে পারে, এনি মোমেন্ট। আমি যখন মেসির কথা বলছি, বিপ্লব ভট্টাচার্য, নিশ্চয়ই এইটি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে এবার বিশ্বকাপে। প্রথম দিকে প্রত্যাশাই করেনি যে 39 বছর বয়সে মেসি এরকম খেলবে, অনেকে হয়তো প্রত্যাশা করেনি। এখন যে খেলাটা দিচ্ছে, আসলে কি শেষ পর্যন্ত দুই দলের পার্থক্য জায়গাটা মেসি? দুই দলের পার্থক্য জায়গা না, মেসি হলো ধরেন আর্জেন্টিনার জন্য যদি বলি ওভারঅল আমরা ম্যাচ প্রত্যেক 7টা ম্যাচ গেছে, 7টা ম্যাচে যদি আপনার ম্যাচ ডিসাইডেড পাস বলেন, গোল বলেন, সব কিছু মেসিময়। এখন 90% যদি ফাইনালে ওঠার ক্রেডিট দিতে হয়, অল গোস টু দ্য মেসি। এবং আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে 7টা ম্যাচ মিলে মোট 113টা অ্যাটাক করেছে, তার মধ্যে মেসির ইনভলভমেন্ট ছিল 99। তাহলে আপনি বুঝেন তো, দ্যাট মিন্স 88%। তাহলে আপনি বলেন যে এই টিমটা মেসিময় হবে না কেন? এবং প্রখান্তরে যদি দেখেন এই স্পেন টিমের ভাইয়া যেভাবে বলেছে যে তারা টোটাল টিমটা একটা অ্যাজ এ টিম ফুটবল খেলে, এবং যেটা বাই রোটেট। এবং আপনি মিডফিল্ডগুলো দেখেন, রুড্রি রুইজ যে অসাধারণ পারফর্ম করছে, ওলমো, এই 3 জনের যে কম্বিনেশন সুপার। এক সাইডে ইয়ামাল, আরেক সাইডে আপনার বার্না। সো ওয়ারজাবালের কথা বলি, ওয়ারজাবাল বেসিক্যালি কিন্তু লেফট উইঙ্গার। আমরা কিন্তু এই স্পেন দলে কিন্তু কোনো নাম্বার 9 বলতে শব্দ নেই, ওদের কাছে নাম্বার 9 গোলকিপার উনাই সিমিওনও নাম্বার 9 হতে পারে, ওইরকম তাদের কোয়ালিটি যদি বলেন। তাদের কাছে হলো যে এখানে প্যাড্রো প্যারোরকে যদি দেখেন, আপনার লাস্ট ম্যাচটা যদি আমরা খেয়াল করি, যে এত সুন্দর ওলমোর সাথে ওয়ান টাচে ধরেন ওয়াল করে বেরোয়, ফিনিশিংটা যদি দেখেন, ওইখানে বোঝা যায় ওদের মধ্যে যে নাম্বার 9-এর প্রয়োজন হয় না। সো আমার মনে হয় যে আর্জেন্টিনা দলের মেসি, হ্যাঁ অবভিয়াসলি মেসি হলো একটা মোমেন্টের অপেক্ষায় থাকে। আমরা লাস্ট ম্যাচটাও যদি দেখি, মেসি মাঝখান দিয়ে কিছুই করতে পারছিল না, একটা সময় আস্তে করে রাইট সাইডে চেপে গেল। ওইখানে দেখলাম কি থমাস টুকেল তার দুটা খেলোয়াড়কে তাকে কন্টিনিউয়াস মার্কিং করেছে, আর ওই মার্কিংটাই কাল হয়ে গেছে, যেখান থেকে মেসি তার অসাধারণ 2টা পাস ফিনিশ করে দিয়েছে, আর্জেন্টিনা ম্যাচটাকে উইন করেছে। সো আমার মনে হয় যে আজকেও সেম হবে। আপনি যদি বয়সের কথা বলি, আমি প্রথমে হচ্ছে 29 ইয়ার্স প্লাস। সো আর্জেন্টিনা কিন্তু প্রথম থেকে যদি ফার্স্ট হাফটা যদি দেখেন, পজিশন খেলতে পছন্দ করে, নিজেদের কাছে রেখে বেশি হাই প্রেসিং করে না, কারণ ডিউ টু বয়সের যে এনার্জিটা গেইন করে। তারা জানে যে স্কলনির যে একটা পরিকল্পনা, আমার কাছে মনে হয় যে স্কলনি চায় যে দলটা 65 থেকে 70 মিনিট পর ফুল অ্যাগ্রেসিভ ফুটবল খেলবে, যেখান থেকে গোল বের করা খুব সহজ হয়ে যাবে। কারণ
অপোনেন্ট টিম যারা আছে তারা জানে যে মেসিকে কিভাবে আটকাতে হয়, তার জন্য তাদের এনার্জি লস করা এবং টোটাল টিমটাও কিন্তু বেশ কিছু কোয়ালিটি প্লেয়ার আছে যাদেরকে আটকানোর জন্য তাদের পরিকল্পনা থাকে। আপনি যখন একটা ভালো কোয়ালিটি প্লেয়ারদেরকে আটকানোর জন্য কন্টিনিউয়াস আপনি রানিং করবেন, তাদেরকে প্রেসিং করবেন, আপনার এনার্জি ক্ষয় হবে। আর পক্ষান্তরে কিন্তু এই আর্জেন্টিনা টিম কিন্তু সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। গত 4টা ম্যাচ যদি দেখি, ম্যাচ বাই ম্যাচ লাস্টের দিকে এসে দেখেছি যে অ্যাগ্রেসিভ এবং অ্যাটাকিং ফুটবল খেলছে, সেটাতে অন্য টিমগুলো ধরাশায়ী হচ্ছে এবং মেসি তার কাজটা করে যাচ্ছে। আচ্ছা, স্পেনের ডিফেন্স নিয়ে অনেক কথা হচ্ছে, মাত্র একটা গোল কনসেপ্ট করেছে তারা এবং বলা হচ্ছে যে এই বিশ্বকাপের শ্রেষ্ঠ এখন পর্যন্ত ডিফেন্সিভ টিম, ডিফেন্স করেছে তারা। যদি তাই হয় তাহলে আর্জেন্টিনা এখন পর্যন্ত যে খেলাটা দেখলেন, আমি অনেকেই বলছে যে ছোট দলগুলোর সঙ্গে আর্জেন্টিনা একটা মাত্র বড় দল ইংল্যান্ডের সাথে খেলছে, বাকিগুলো বেশিরভাগই ছোট দল আর্জেন্টিনা খেলে এসছে। সেটা কি আসলে এই ডিফেন্সটা আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জিং হবে? অবশ্যই চ্যালেঞ্জিং, সেটা নিয়ে কোনো ডাউট নেই, অবশ্যই চ্যালেঞ্জিং। কারণ স্পেন যে তারা মানে আপনি স্পেনকে কিন্তু ডিফেন্সিভ টিম বলতে পারবেন না। ধরেন ইতালি, এটা বিপ্লব ভাই আরো ভালো বুঝতে পারবেন যে আপনি ইতালিকে বলতে পারবেন যে তারা কাতানেচ্চিও করতেছে, তারা ডিফেন্স ওরিয়েন্টেড করছে। এই স্পেন টিম কিন্তু ডিফেন্স ওরিয়েন্টেড টিম না, কিন্তু তাদের টিমের স্ট্রাকচারটা এরকম যে তাদের ওই ডিফেন্স পর্যন্ত আসলে বলই তো যায় না। তারা ওয়ার্ল্ড কাপে একটা গোল খেয়েছে এবং 7 ম্যাচ মিলে প্রবাবলি তারা 8টা গোলের শট কনসিড করেছে, মানে পার ম্যাচে একটা করে গোলের শট তারা কনসিড করেছে, গোল খাওয়া তো দূরের কথা। সো তাদের যে স্ট্রাকচার, এইটাই হচ্ছে গিয়ে অপোনেন্টকে ওইটা অ্যালাউ করে না। এখন আর্জেন্টিনা টিমের ক্ষেত্রে যেটা হয়েছে এটা তাদের জন্য চ্যালেঞ্জ, কিন্তু আপনি দেখেন আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে টপ স্কোরিং, তারা 19টা গোল করেছে, তার মধ্যে একটা আত্মঘাতী গোল হয়েছে, বাকি যে 18টা গোল হয়েছে তাদের 8জন প্লেয়ার গোল করেছে। এবং মাঠের সব জায়গায় তাদের, আমরা তো বলি শুধু মেসি মেসি মেসি, এখন ধরেন তাদের 8জন প্লেয়ার গোল করেছে। মেসি 8টা গোল করেছেন, লাউতারো 3টা গোল করেছেন, এনজো 2টা গোল করেছেন, একটা করে গোল করেছেন হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, তাদের ওই যে জেভানি লো চলছো তো মানে, এবং 2 সেন্ট্রাল ডিফেন্ডার তাদের যে রোমেরো এবং লিচান্দো, তারাও একটা করে গোল করেছেন। ফলে মাঠের সব জায়গায় তাদের গোল আছে, মাঠের সব সময়ে তাদের গোল আছে, স্পেশালি আফটার 75 মিনিটস। একটা দল 19টা গোল করেছে, তার মধ্যে 12টা গোল করেছে আফটার 75 মিনিটস, মোট তার মানে অ্যাপ্রক্সিমেট 63%। তার মানে প্রতি 3টা গোলের মধ্যে 2টা গোল তারা করেছে আফটার 75 মিনিটস। সো এই টিমটা স্পেনের ডিফেন্সের অবশ্যই পরীক্ষা নেবে। এবং আমার কাছে যেটা মনে হয় কি, যে স্পেন তো তারা 2 ফুলব্যাকটা অনেক বেশি ইউজ করে, অনেক বেশি অ্যাডভেঞ্চারাস, এদিক দিয়ে পোরো, এদিক দিয়ে কুকারেয়া, ফলে তাদের পেছনে কিছু স্পেস তারা রেখে যাবে। সেই স্পেসটা আর্জেন্টিনা কত দ্রুত বলটা রিকভার করে ওইটাতে মেসির কাছে বলটা দিতে পারে, ওই স্পেসটা কাজে লাগানোটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমার আজকে সিরিয়াস, আর্জেন্টিনা টিমে তো মেসি সব, মানে মেসি তো আর্জেন্টিনা টিমের মূল প্লেয়ার, কিন্তু স্পেন টিমের মূল প্লেয়ার কিন্তু আমার কাছে নট নেসেসারিলি মনে হয় না ইয়ামাল। আমি আজকে মনে হয় যে আজকে আর্জেন্টিনা যদি ম্যাচ জিতে তাহলে মেসি কেন্দ্রিকই কিছু একটা, মেসি ম্যাজিক কেন্দ্রিক, তার গোল দিতে হবে বা অ্যাসিস্ট করতে হবে, কিন্তু নট নেসেসারিলি স্পেনের জিততে হলে ইয়ামালকেই কিছু করতে হবে। ইয়ামাল এই ওয়ার্ল্ড কাপে তেমন একটা কিছু কিন্তু করেন নাই। আমার কাছে বরং মনে হয় স্পেনের মেইন প্লেয়ার, আমার কাছে মনে হয় না, এটা অবভিয়াস, সেটা হচ্ছে রদ্রির রোলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা তার ডিফেন্সের সামনে শিল্ড করা বলেন, ওই যে স্পেসটা কভার করা বলেন, এবং যেই স্পেসটা সবচেয়ে বেশি ইউটিলাইজ করে লিওনেল মেসি, ওইটাই আসলে রদ্রির জোন। দেখুন ভাইয়া, ওইটা হচ্ছে আমি মাঝখানে বলি যে আপনি এই যে রদ্রির কথা বললেন, রদ্রি কিন্তু আমরা যদি বলি যে বুস্কেট, লাইকে বুস্কেটের মতো, বুস্কেট যে রোলটা প্লে করে ডাটি প্লে, সেই ডাটি রোলটাই প্লে করে আপনার রদ্রি। এবং অপোনেন্ট টিমের যে অ্যাটাকগুলো আছে সব নস্যাৎ করার পিছনে তার অবদান হয়তো ওইরকম চোখে পড়ে না, কিন্তু আসল খেলাটা খেলেই রদ্রি। এবং তাদের মেন স্তম্ভ যদি বলি, ফাউন্ডেশন, এটা রদ্রি। আচ্ছা আচ্ছা, এই আমি যদি বড় ম্যাচের চাপের কথা বলি, আপনি খেলেছেন, আমি যদি সেই অভিজ্ঞতা থেকে বলি, এই ফাইনালের মতো, বিশ্বকাপ ফাইনালের মতো একটা বড় ম্যাচ, এটা আসলে কত ট্যাকটিক্যাল কিংবা টেকনিক্যাল থাকে, নাকি চাপটা সহ্য করা একটা বড় একটা ব্যাপার? দেখুন, চাপ তো অবশ্যই, চাপ নেওয়ার মানে চাপকে জয় করার যে ইয়ে আছে, সেটা কিন্তু আমি প্রথমে বলেছি যে বয়সের একটা ব্যাপার আছে। কন্টিনিউয়াস অনেক ম্যাচ খেলেছে যারা এখন এই আর্জেন্টিনা দলটা। হ্যাঁ, এই বিশ্বকাপে হয়তো আমরা ডিমারিয়াকে মিস করেছি ভীষণভাবে, যে কম্বিনেশনটা ছিল আপনার মেসির সাথে। সো ওই তুলনায় ধরেন আর্জেন্টিনা দলের যে ম্যাচুরিটি, সেই তুলনায় কিন্তু এই স্পেন টিমের সেটা নাই। তো আপনি ওভারঅল যদি দেখেন, এখানে ইয়ামালরা মাত্র ওয়ার্ল্ড কাপ মানে ওরা মানে প্রমিজিং প্লেয়ার। আপনি যদি ইয়ামালের সাথে মেসির তুলনা করতে যান, একটা জায়গায় দেখেন আপনি 2007-এ আমরা ব্যাক করতে পারি, ফ্ল্যাশব্যাক যদি করি 2007-এ, তখন তার বয়স ছিল 3 মাস বয়সী, একটা মানে একটা জাস্ট 3 মাসের 3.5 মাসের বাচ্চা ছিল ইয়ামাল। তখন এই বার্সেলোনা টিম তাদের ক্যালেন্ডার তৈরি করার জন্য একটা অ্যাড দিয়েছিল, সেখানে ইয়ামালের মা ওই লটারি কিনে, সেই লটারিতে জয়ী হওয়ার পর ইয়ামালকে নিয়ে আসে ছবি তোলার জন্য, তাদের ক্যালেন্ডারে যাবে, কিন্তু কার সাথে হবে সেটা কেউ জানতো না। হয়তো ঈশ্বর এটা ঠিক করে রেখেছিলেন যে এই ইয়ামাল তখন মেসির
সাথে ছবি তোলার সুযোগ হয়, মেসি তাকে গোসল করিয়ে দেয়, তাওয়াল পরিয়ে দেয়, সেই মেসির ছোঁয়ায় আজকে ইয়ামাল এখানে। তো মেসি যখন 19 বছর ছিল তখন তার বয়স ছিল 3 মাস 4 মাস। সো মেসি ওই স্টেজে ছিল, আজকে মেসির সাথে সে বিশ্বকাপে ফাইনাল খেলছে, ফাইনাল মঞ্চে। এটা কিন্তু একটা আবেগের জায়গা, এবং এই আবেগের জায়গা এক সাইডে যদি রাখেন, মেসি কিন্তু দীর্ঘ সময় ছোট থেকে বড় হয়েছে স্পেনে, স্প্যানিশ ফুটবলের মানে সব কিছুই তার মুখস্থ, যে তাদের শক্তি সামর্থ্য সব কিছু। সো আমার মনে হয় যে স্কোর। আচ্ছা, একজন দর্শক আছে, ফোনটা নিয়ে তারপর আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি মুন বলছি, নাটোর জেলার লালপুর থানা থেকে। জি, মন বলেন। যে আমার প্রশ্নটা হচ্ছে যে নিকোলাস তালিয়াফিকো, তার আসলে ভূমিকাটা কেমন হবে? আসলে সে কিন্তু তার উজ্জ্বল যে চেহারা সেটা কিন্তু এখনো প্রকাশ করতে পারছে না। আসলে আমরা জানি যে স্পেন ক্রস গুলো একটু কম খেলতে পারে, আসলে ট্যাকল কম করতে পারে, সেহেতু হেড, তারপরে লং বল, পাস, যাই হোক, সেটা কিন্তু আসলে তার যে স্থান সেখান থেকে যদি একটু বেটার সার্ভ করে সে, তাহলে কিন্তু আরো কিন্তু ভালো হয়। যেহেতু আর্জেন্টিনা মিডল সাইড দিয়ে বেশি খেলে, বেশি বল পাস করে, তো এই পাস দিয়ে যদি করে তাহলে কিন্তু আরেকটু সুবিধা হয়। তো এই বিষয়ে জানার আমার ইচ্ছা ছিল আসলে। নোমান মোহাম্মদ। না, মন ভাই ভালো একটা প্রশ্ন করেছেন, টেকনিক্যাল প্রশ্ন করেছেন। এমনি যারা টেলিভিশনে প্রশ্ন করে বা এরকম বিভিন্ন অনলাইন ফোরামে, তারা কিন্তু খুব টেকনিক্যাল প্রশ্ন করে না, তারা প্রশ্ন করে হচ্ছে গিয়ে তাদের হয়তো আবেগের জায়গা বা সেটা আমার মতো। না না না, 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 আমি- আমি সেটা সেটা না, তো না, ঠিক আছে, আমি মন্দ না, technical যাই না, খুব ভালো প্রশ্ন আবেগের করেছেন। খুব ভালোই করেছে। সো আমার কাছে যেটা মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার দুর্বলতার জায়গা একটা হচ্ছে গিয়ে তাদের দুই ফুলব্যাক, ফুলব্যাক সেটা হচ্ছে গিয়ে তাগলিয়াফিকো এবং মলিনা, দুইজন। আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপে যে 7টা গোল খেয়েছে তার মধ্যে 5টা গোল তারা কনসিড করেছে এই দুই সাইড ব্যাকের ডিফেন্সিভ ল্যাপসের কারণে। সো স্পেন এই জায়গাটাতে আজকেও এক্সপ্লয়েট করার চেষ্টা করবে, এবং তুমি যার কথা বলছেন তাগলিয়াফিকো, সেই জায়গাটাতে অপারেট করবেন হচ্ছে গিয়ে লামিন ইয়ামাল, এবং লামিন ইয়ামালের সাথে এইখানটাতে হচ্ছে গিয়ে ওভারল্যাপিং রানে পেদ্রো পরো জয়েন করবেন। সেটা ওভারল্যাপিং রান হতে পারে, সেটা আন্ডারল্যাপিং রান হতে পারে। আমরা গত ম্যাচটাতে দেখেছি আন্ডারল্যাপিং এর রানটাতে তিনি একটা গোল দিয়েছেন, মানে হচ্ছে গিয়ে যখন হয় ইয়ামাল যখন বাইলেন ধরে আগাবেন, টাচ লাইন ধরে আগাবেন, তখন সে হয়তো ভিতরে এই ইনসাইড চ্যানেল ধরে আগাবেন, আবার ইয়ামাল ইনসাইড চ্যানেলে আসলে তিনি বাইরে দিয়ে আগাবেন। ফলে তাগলিয়াফিকোর জন্য আজকের চ্যালেঞ্জটা অনেক বেশি। এই সময় তার হেল্প লাগবে, আর্জেন্টিনার মিডফিল্ড থেকে এই সময় হেল্পটা যেতেই হবে। কেননা আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে গিয়ে তারা সেন্টার ব্যাক, এই সাইডে যে সেন্টার ব্যাককে তারা স্পেন চাইবে যে তারা পিন করে রাখতে, ডিবক্সের বাইরে যত না যায়। সো ওয়ারজাবাল অত বেশি বাইরে যাবেন না, তাগলিয়াফিকোকে 1-to-1 করার চেষ্টা করবে হচ্ছে গিয়ে লামিন ইয়ামাল। ফলে আপনি মিডফিল্ড থেকে সেটা আজকে ডিপল খেলো কিংবা ধরেন পারেদের সাইডে সরে এসে হোক, অ্যালেক্সিস হোক, এই হেল্পটা আসলে লাগবে। সেই হেল্পটা না করলে কিন্তু খুব প্রবলেম হবে। আর ওনার প্রশ্নের যে মূল যে পয়েন্টটা, যে উপরে ওঠা, উপরে হচ্ছে কি অ্যাটাকে হেল্প করা, সেইটা আমার কাছে মনে হয় সেকেন্ডারি। কারণ আজকে ইয়ামালকে সামাল দেওয়াটা আজকে তাদের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। ফলে সেই চ্যালেঞ্জ সামাল দিয়ে তারা সামনে গিয়ে ওইটা এটাকে অ্যাড করবে, সেইটা আমার কাছে একটু মনে হয় না। বাট ওনার প্রশ্নের পয়েন্টটা ঠিক আছে, নির্যাসটা ঠিক আছে, যে স্পেনকে আমরা কিন্তু অত বেশি দেখি নাই যে অন্যান্য টিম অনেক ক্রস করছে বা অনেক ওই যে হেডের। আর আর্জেন্টিনার এইবার কিছু জিনিস আছে যেটা আপনার কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হবে না। এই ওয়ার্ল্ড কাপের তৃতীয় খর্বাকৃতির দল এভারেজ হাইট যদি বলেন সেটা আর্জেন্টিনা, অথচ তারা কর্নার থেকে 4টা গোল দিয়ে দিচ্ছে। এটা ধরেন হওয়ার কথা না, তারা সেট পিস থেকে 7টা গোল দিয়ে দিচ্ছে, এবং সেইখান থেকেও মেসির 2টা পেনাল্টি মিস আছে। সো এই আর্জেন্টিনা কিন্তু আনপ্রেডিক্টেবিলিটিটা এই আর্জেন্টিনার মধ্যে প্রবলভাবে আছে, এবং সেইটা এই ম্যাচটাতে স্পেনের এগেনস্টে তাগলিয়াফিকো হয়তো পারবেন না বা করার সুযোগ পাবেন না। সুযোগ পেলে তো খুবই ভালো, কিন্তু আমার মনে হয় না যে সেই সুযোগটা তিনি পাবেন। বরং ইয়ামালকে যদি হচ্ছে গিয়ে তারা কিছুটা নিউট্রালাইজ করতে পারে, সেইটা বরং হচ্ছে গিয়ে আর্জেন্টিনার ওভারঅল টিমের জায়গাটা থেকে সেটা আরও আনপ্রেডিক্টেবল কথা বলছেন। আমি আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে অনেকে শুনেছি যে তারা হঠাৎ করে এত অসাধারণ কিছু সেভ করে ফেলছে, মনে হচ্ছে যে কিভাবে এটা করলো। আবার পর মুহূর্তে তারা এমন সব ভুল করছে, সেটা মনে হচ্ছে এই একটা ইন্টারন্যাশনাল ম্যাচে কিভাবে ভুল করে। ইংল্যান্ডের ফর্মার ডিফেন্ডার গ্যারি নেভিল, ম্যানচেস্টার ইউনাইটেড লেজেন্ড, তিনি বলেছেন যে এই আর্জেন্টিনার যে সেন্ট্রাল ডিফেন্সে যে পেয়ার ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ, এটা হচ্ছে গিয়ে বেস্ট ওর্স্ট সেন্টার ডিফেন্সিভ পেয়ার। বেস্ট ওর্স মানে ওর্সদের মধ্যে বেস্ট। কারণ এটা ইউ নেভার নো আসলে কি আসছে। আপনি যে কথাটা বললেন যে কখনো কখনো খুব ভালো, কখনো কখনো তারা, কিন্তু ডিফেন্সে ক্লিয়ার তাদের প্রবলেম রয়েছে। আপনি তার যদি না হয়, আপনি গত 5টা ম্যাচে তারা ক্লিন শিট রাখতে পারে নাই, নকআউট পর্বের একটা ম্যাচও ক্লিন শিট রাখতে পারে নাই। কাবো ভের্দে তাদেরকে 2 গোল দিয়েছে, মিশর 2 গোল দিয়েছে, সো সুইজারল্যান্ড 1 গোল দিয়েছে, ইংল্যান্ডেরটা আমি নয় সরিয়ে রাখলাম। ফলে এইটাতে আমি নিশ্চিত যে হচ্ছে কি স্পেন ওয়ার্কআউট করবে। বাট আপনি যদি আমার কাছে যদি জিজ্ঞেস করেন, স্পেনের এই টিমটা সবই ভালো,
সবই দুর্দান্ত, একেবারে ছবির মতো ছক্কাটা। একটাই আমি প্রবলেম দেখেছি, স্পেন আসলে গোলটা পাবে কীভাবে। স্পেন যদি গোলটা যদি তারা না পেয়ে যায়, আদায় করতে না পারে, দেন এটা স্পেনের জন্য প্রবলেম হবে। এই জন্য আমি বলছি ম্যাচ যত সামনে এগোবে আর্জেন্টিনা তত বেশি হচ্ছে গিয়ে এই ম্যাচটার গ্রিপটা তাদের কাছে আরও থাকবে। দেখেন স্পেন যে 2টা ম্যাচ জিতেছে লাস্ট টাইমের গোলে গিয়ে, আমরা তো আর্জেন্টিনার কথা বলছি যে শেষ সময় অনেক গোল করে, স্পেনও কিন্তু নকআউট পর্বে 2টা ম্যাচে পর্তুগালের এগেনস্ট 91তম মিনিটের গোলে জিতেছে রাউন্ড অফ 16-এ, কোয়ার্টার ফাইনালেও কিন্তু তারা বেলজিয়ামের বিপক্ষে 88 মিনিটে গোলে জিতেছে, এবং ওই 2টা ম্যাচে তাদের বলদি খেলোয়াড় গোল করেছে, ফাইন। কিন্তু আর্জেন্টিনার সাথে পার্থক্যটা হচ্ছে ওই 2টা ম্যাচে স্পেনের পুরো ম্যাচটা তাদের গ্রিপেই ছিল, তাদের নিয়ন্ত্রণেই ছিল, বাট আপনি খেলা দেখে ফিলিংটা পাবেন না যে তারা গোল করবে। নিয়ন্ত্রণে আছে তারা গোল খাবেন, আপনি সেই ফিলিং পাবেন, কিন্তু গোল করবে সেই ফিলিংটা পাবেন না। অন দ্য আদার হ্যান্ড আর্জেন্টিনার খেলা দেখলে আপনি ফিলিংটা পাবেন যে আর্জেন্টিনা গোল করবে। সো স্পেন যদি গোলটা না পায়, ইভেন ফ্রান্সের সাথেও তারা যদি প্রথম গোলটা না পেত, তাহলে এত ডোমিনেট করে তারা খেলতে পারতো বলে আমার কাছে মনে হয় না। ফলে ফার্স্ট গোলটা গুরুত্বপূর্ণ স্পেনের পয়েন্ট অফ ভিউ থেকে, প্রথম গোলটা পাওয়া। আর্জেন্টিনার পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি না খুব গুরুত্বপূর্ণ, কারণ আর্জেন্টিনা প্রথমে গোল দেখ অথবা প্রথমে গোল খাক, তারা লাস্ট মিনিট পর্যন্ত লড়াই করবে, ওইটা তো ছাড়াছাড়ি। আচ্ছা, দুজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিই আমরা। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি বলেন পিন্টু সাহেব। আমার প্রশ্নটা হচ্ছে, আজকে যে খেলা পরিচালনা করবেন রেফারি, সেই রেফারিকে মাননীয় 2 অতিথি বিগত দিনে কিভাবে খেলা পরিচালনা করছেন তারা জানেন, ঠিক আছে? আমার প্রশ্নটা হচ্ছে যে তিনি আজকে মানে নিরপেক্ষভাবে সমালোচনার ঊর্ধ্বে উঠে এই খেলা পরিচালনা করতে পারবেন কিনা, এটা হচ্ছে প্রশ্ন দুজন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। তোমরা আরেকজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। জি আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। জি ঝর্ণা বলেন। আমি বলতেছিলাম আর কি যে আমরা যে অন্য দেশের জন্য ফুটবল খেলা আমরা দেখি, পছন্দ করি, সেটা ঠিক আছে। আমরা আন্তর্জাতিক খেলাগুলিও দেখি, সেটাও ঠিক আছে। আমরা কত বছর আর অপেক্ষা করব আমাদের দেশের খেলার জন্য? আমাদের আসলে সমস্যাটা কোন জায়গায়? আমাদের কি অর্থনৈতিক সমস্যা, নাকি স্পেসের সমস্যা, নাকি কোচের সমস্যা, নাকি রাজনৈতিক সমস্যা, কোন সমস্যা, নাকি প্লেয়ার সমস্যা, কোন সমস্যার কারণে আমরা আমাদের দেশের ফুটবলটাকে এগিয়ে নিয়ে যেতে পারতেছি না? প্রচুর দর্শক ফোন করছে। পটুয়াখালী থেকে পিন্টু সাহেব ফোন করেছিলেন, তিনি বলছিলেন যে রেফারি শেষ পর্যন্ত রেফারি নিরপেক্ষ থাকতে পারবে কি? দেখুন, আসলে যদি আমরা এই বিশ্বকাপের প্রথম থেকেই দেখি, রেফারি নিয়ে অনেক কথা বলছেন। আর যিনি ফোন করেছেন উনি আর্জেন্টিনার সমর্থক, আমি মনে করি আর্জেন্টিনাকে নিয়ে কিন্তু অনেকে কথা বলেছেন, কিনে নিয়েছে কমিটির দল, অনেক কথা। কিন্তু দিন শেষে বুঝতে হবে আমরা কিন্তু এখন আর সেই 90 দশকে নেই, আমরা এখন প্রযুক্তির যুগে চলে গেছি, টোটালি প্রযুক্তি ইউজ করা শিখেছি। সো আমার মনে হয় আমরা যারা খালি চোখে খেলা দেখি, বাইরে থেকে দেখি, অতীতের ফুটবল দেখতাম, রেফারিং দেখতাম, সেখান থেকে হয়তো আমরা অনেক কিছু রেফারির দিকে আঙ্গুল তুলছি। কিন্তু দিন শেষে যারা প্রযুক্তি ইউজ করে বাইরে বসে আছে, যারা এক্সপার্ট, তাদের চোখে কিন্তু প্রত্যেকটা জিনিস হচ্ছে। আপনি যদি একটা ম্যাচের এক্সাম্পল দিই, আপনার মিশরের ম্যাচটা, যেটা সালা ডির মধ্যে আলভারেজের সাথে একটা বল কন্ট্রোল করতে গিয়ে পড়ে গেল, সেখানে কিন্তু সালা কোনো আর্গুমেন্ট করেনি, আমাদের দেশের যারা ছিল তারাই আর্গুমেন্ট করেছে আমার কাছে মনে হয় বেশি। সো রেফারিকে ধুয়ে দিয়েছে, রেফারি পেনাল্টি দেয়নি, দিন শেষে কিন্তু এটা পেনাল্টি ছিল না। সো আমার মনে হয় যে প্রযুক্তি এমন ব্যবহার হয়েছে এখন আমাদের অনেক কিছুই শিক্ষা দিচ্ছে, কারণ প্রযুক্তি একটু এক চুল পরিমাণ যদি সমস্যা থাকে সেটাও ধরে ফেলছে, কোনটা গোল হচ্ছে কোনটা ফাউল হচ্ছে। সো মনে হয় এই প্রযুক্তির ইউজে যখন আমরা ঢুকেই গেছি, নেক্সট ওয়ার্ল্ড কাপ যেটা আসবে হয়তো তখন এসব নিয়ে কেউ বলবে না যে রেফারি এক দলকে সাপোর্ট দিচ্ছে, কেউ কি বলবো যে সব কিছুই এক দলের পক্ষে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এখানে দিন শেষে আমাদের বুঝতে হবে যে রেফারিরাও মানুষ, ভুল হতেই পারে, কিন্তু প্রযুক্তি কিন্তু সেই ভুলটাকে কারেকশন করার জায়গা রেখে দিয়েছে। কিন্তু নোমান ভাই, এই প্রযুক্তির বেশি ব্যবহার খেলার সৌন্দর্য নষ্ট করছে না? মাঝে মাঝে মনে হয়, সবসময় মনে হয়, আমার কোনো মাঝে মাঝে মনে হয়। আমি একদম অ্যাবসলিউটলি এটার চূড়ান্ত রকম বিরোধী। রেফারি থাকবে, 2জন লাইন্সম্যান থাকবে, শেষ। আর আমার কথা দিয়ে তার বিশ্ব ফুটবল চলবে না। ক্রিকেটে মাঠে 2জন আম্পায়ার থাকবে, থার্ড আম্পায়ারও থাকবে না। ভুল হবে। আমার পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি, ধরেন আজকে ফুটবলাররা 2টা দলে যখন 22 জন ফুটবলার খেলেন, যারা গোল দিচ্ছেন বা যারা গোল খাচ্ছেন, কেউ না কেউ তো ভুল করছেন বলেই তো এই জিনিসটা ঘটে। তো রেফারিও ভুল করবে,
ক্রিকেটে ব্যাটসম্যান বোলার ভুল করে বলেই ব্যাটসম্যান ভুল করে বলেই বোলার উইকেট পায়, বোলার ভুল করে বলেই ব্যাটসম্যান 4 ছক্কা মারে, রেফারি আম্পায়ারও সেক্ষেত্রে ভুল করতে পারে। কিন্তু এখন আমার কথাতে তো আর হবে না, আমি অ্যাবসলিউটলি এটার বিরোধী। কোনো রকম কোনো মানে এই হিউম্যান যে টাচটা খেলা থেকে কেড়ে নেওয়াটা, মানবীয় আবেগের যে বিষয়টা, সেটা আমার কাছে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। আপনি আমাকে বলেন ওয়ার্ল্ড কাপে এটা তো এখন যতই আমরা অভ্যস্ত হই না কেন ভাই, গোল হওয়ার পরে ঠিকমতো উল্লাসও প্লেয়ারও করতে ভয় পায় যে কোনো ওই বিল্ড আপে ফাউল হয়েছে নাকি, এইখানে হচ্ছে অফসাইড, আবার কি চুল পরিমাণ অফসাইড হয়ে গেল কিনা, তা আগে এরকম ভুল হয়েছে না, হয়েছে তো কি হয়েছে? মানে আপনার খেলাটার মধ্যে মানুষের ওই টাচটা আপনি এত নির্ভুল করার দরকারটা কি? আমার পয়েন্ট হচ্ছে কি, এই যে ভিআর এনেছেন, ক্রিকেটে ডিআরএস এনেছেন, এবং আমরা এমন দিকে যাচ্ছি যে আর 2টা বিশ্বকাপ 3টা বিশ্বকাপ পরে দেখবেন যে মাঠে কোনো রেফারিই থাকবে না। ভিআর সব দরকারটা কি? আপনার হচ্ছে গিয়ে ওই অ্যানাউন্স করবে, ওইখান থেকে হচ্ছে গিয়ে এআই দিয়া ওইখান থেকে হয়ে যেতে পারে। সো আমি আসলে এটা ঘোরতর বিরোধী, কিন্তু এখন বাস্তবতা যেটা, সেই বাস্তবতাটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এটা আর চেঞ্জ হবে না, এই দিকেই আসলে যাবে। এইটার মানে উই হ্যাভ টু লিভ উইথ ইট। এটা হচ্ছে গিয়ে প্রযুক্তির অনেকের কাছে অনেক একটা সাধুবাদের মতো, আমার কাছে আসলে কার্ডস মনে হয়। এবং সেটা মানে আমি আমার পার্সোনাল লাইফে অন্যান্য নানান দিক থেকে প্রযুক্তির আমার একটু ভীতি আছে, বা আমি আর ওইটা কয়েকটা ভাল লাগে না। আচ্ছা, ঝর্ণা গাজীপুর থেকে ফোন করেছেন, প্রশ্নটা মানে আপনার কাছে, যে এই যে এত বিশ্বকাপ দেখছি, এত খেলা নিয়ে আমরা এত পাগল, বাংলাদেশের কতদিন অপেক্ষা করতে হবে, কেন যেতে পারছে না? হ্যাঁ, উনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমিও সাবেক একজন ক্যাপ্টেন হিসাবে শুধু এটা আমারও স্বপ্ন, আমরা বেঁচে থাকতে কি দেখতে পাবো। আর এটা নিয়ে যদি চিন্তা করেন, দেখেন একটা ডেসপারেটলি পরিকল্পনার প্রয়োজন, যেটা জাপান করেছে প্রায় 100 বছরের একটা ডেসপারেটলি, ওরা একটা যে পরিকল্পনা করেছেন 1992-তে করেছে। সো 96-এ যখন আমি জাপানে যাই আন্ডার 16 খেলতে, আমার মনে আছে, তখন দেখেছি তাদের উন্মাদনা, তাদের পরিকল্পনা। প্রত্যেকটা ক্লাবের আপনার যেই ধরনের ফ্যাসিলিটিস এবং নিজস্ব সব, বিশেষ করে ইয়ুথ লেভেল এবং একাডেমি। তো আমাদের দেশে কয়টা দলের আছে আপনি বলেন? আমাদের নিজস্ব কোনো ক্লাব দলের নিজস্ব একমাত্র বসুন্ধরা ছাড়া কোনো স্টেডিয়াম আছে? অন্য ক্লাবগুলো নিজেরা এক একজন এক এক মাঠে যেয়ে খেলে, হয়তো আবাহনী টিমের একটা মাঠ আছে। সো আমার মনে হয় যে আমাদের এই ফ্যাসিলিটিসগুলো যতদিন আপনি রেডি না করতে পারবেন, এবং ইয়ুথ লেভেল বিশেষ করে ক্লাবগুলো, আমরা প্রত্যেকটা ক্লাবের যদি আপনার একদম বাই বর্ন 14 থেকে 18 যে ইয়ুথ প্লেয়ার, ইয়ুথ টিমগুলো, ওই টিমগুলো যদি কন্টিনিউয়াস না করতে পারেন, এবং আপনার ভিশন যদি আপনার রাইটভাবে না পরিচালনা করতে পারেন, তাহলে, এবং অর্থনীতি একটা ব্যাপার, অর্থনীতিও এখানে অনেক বড় ইম্পর্টেন্ট জিনিস। সো এই জিনিসগুলো যদি সমন্বয় না করতে পারেন, তাহলে আমরা বিশ্বকাপ স্বপ্ন কবে দেখব, তার সত্যতা মনে হয় আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ এটা ফিউচারের উপর ছেড়ে দিতে হবে, ততদিনে হয়তো আমরা বেঁচে থাকবো না। আচ্ছা, আরেকজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটা করেন। ভাই, আমি কুমিল্লা থেকে হাফেজ ইকবাল নাগাইশ ব্রাহ্মণপাড়া থেকে বলছি। ইকবাল সাহেব বলেন। আমার প্রশ্ন হলো যে আজকে আর্জেন্টিনা এবং স্পেনের যেই ফাইনাল, আমরা একটা গুরুত্বপূর্ণ একটা ফাইনাল ইতিহাসে দেখতে যাচ্ছি। তো এখানে মেসি হচ্ছে মানে একেবারে সমৃদ্ধ, এই দুনো দলের ভিতরেই আপনার সমৃদ্ধ মেসি। আর আর্জেন্টিনার যে কামব্যাকের কথা আপনারা বলতেছেন, এখন 14-15 মিনিটে 2-3টা গোল করে ম্যাচ বাইর করে নিয়ে যাওয়া, হ্যাঁ এটা আমরা দেখছি। কিন্তু এখন যদি স্পেন যদি ওই মিশর এবং ইংল্যান্ডের মতো ডিফেন্স মোডে না যাইয়া যদি অল আউট ফুটবল খেলে, তা আমার মনে হয় কি এটা সম্ভব হবে না 14-15 মিনিটে একটা ম্যাচ বাইর করে নেয়। আর যদি ওরা ওই ভুলটা করে ডিফেন্সিভ মোডে আর্জেন্টিনার মতো দলের এগেনিস্টে চলে যায়, তাহলে নির্ঘাত এই ম্যাচটা আবারও পুনরাবৃত্তি আমরা দেখবো। এই বিষয়ে আপনারা আমার সাথে একমত কিনা একটু জানতে চাই। একমত। মানে স্পেন ওইটা করবে না, স্পেনের খেলার প্যাটার্ন সেটা না। ইংল্যান্ড ওইটা করেছে, টমাস টুখেলের ওইটা একটা ব্লান্ডার ছিল, ব্লান্ডার। এবং ওইটা আলোচনা হচ্ছে যে ফুটবল হিস্ট্রির সবচেয়ে ব্লান্ডারাস কোচিং ডিসিশন ওইটা কিনা, যে আর্জেন্টিনার সঙ্গে 1-0 লিড প্রোটেক্ট করার চেষ্টা সে 40-45 মিনিট করার চেষ্টা করেছে, 5 ম্যান ডিফেন্স নামিয়েছে, একজন উইঙ্গার ছিলেন তাকে সরিয়ে নিয়ে তারা আরেকজন ডিফেন্ডার নামিয়েছে, নেক্সট 2 দিনের সাবস্টিটিউশনও আরও 2 ডিফেন্ডার। ফলে ওইটা আসলে মানে আমার কাছে আসলে সুরিয়াল লেগেছে। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি কি মানে এটাকে আমি সত্যি দেখছি যে এটা একজন কোচ, একজন এলিট কোচ এইভাবে করতে পারেন। হ্যাঁ, সেটা না করলেও ইংল্যান্ড হারতে পারতো, কিন্তু এইটা আমার কাছে অ্যাবসলিউটলি সুইসাইড মনে হয়েছে
যে একদম মানে আমি আর্জেন্টিনার হাতে না, আর্জেন্টিনার পাতে জয় তুলে দিয়েছি, যে এটার স্পেন সেটা করবে না, স্পেন সেইটা করবে না। স্পেন 1-0 এগিয়ে গেলে করবে না, 2-0 এগিয়ে গেলে করবে না, 3-0 এগিয়ে গেলে করবে না, কারণ স্পেনের খেলার প্যাটার্ন সেইটা না। স্পেন তারা চাইবে যে তাদের পাসিং সিকোয়েন্সটা ঠিক রাখতে, 10টা পাস, 15টা পাস, 17টা পাস, একের পর এক পাস দিয়ে প্রতিপক্ষকে টায়ার্ড করা, এবং এইটাই হচ্ছে গিয়ে তাদের খেলার স্টাইল, এবং ওই ট্রায়াঙ্গল তৈরি করা, স্পেশালি হচ্ছে গিয়ে ওই যে টাচ লাইনের জায়গাগুলোতে। ফলে ওইখান থেকে আমার মনে হয় না যে ওনার পয়েন্ট ঠিক আছে, ওনার পয়েন্ট ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না স্পেন আজকে ওরকম কোনো কিছু করবে। আমি বারবার যেটা বলছি যে আজকের ম্যাচে স্পেনের পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে প্রথম গোলটা পাওয়া, আর্জেন্টিনার পয়েন্ট অফ ভিউ থেকে কোনো গুরুত্বপূর্ণ কিছু না, কারণ আমি জানি নো ম্যাটার হোয়াট আর্জেন্টিনা লাস্ট হুইসেল পর্যন্ত তাদের চান্সের জায়গা থাকবে এবং তারা সেই মরণ কামড় দেবে। তাদের বিপ্লব যেটা বলছেন, তাদের এক্সপিরিয়েন্স রয়েছে, গত ওয়ার্ল্ড কাপটা তারা খেলেছে, তারা জানে যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলার জিনিসটা কি, কিভাবে জিততে হয়, এবং গত ওয়ার্ল্ড কাপ ফাইনালটাও কিন্তু একটা এপিক মহাকাব্যিক ফাইনাল হয়েছিল, সেই ফাইনাল তারা জিতে বেরিয়ে এসেছে। ফলে আর্জেন্টিনা এই জায়গাটাতে ওই অ্যাডভান্টেজের জায়গায় থাকবে। সো সেই জন্য আমি আর্জেন্টিনার কথা আমি আলাদা করে ওইভাবে বলছি না, আমি বারবার বলছি যে হচ্ছে কি স্পেনের পয়েন্ট অফ ভিউ থেকে তাদের ফার্স্ট গোল পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। যদি গত বিশ্বকাপের ফাইনাল কথাটা চলে আসলো, গোলকিপারের একটা বড় ভূমিকা সেখানে আছে। এবারকার বিশ্বকাপে যদি বলি, আপনি যদি আর্জেন্টিনার গোলকিপার এবং স্পেনের গোলকিপার এগিয়ে রাখবেন, আমি অবভিয়াসলি উনাই সিমিওনকে এগিয়ে রাখবো, কারণ আপনি ওভারঅল একটা গোল কনসিড করেছে এবং অ্যাজ এ লিডার এবং যার পারফরমেন্স দেখেন অসাধারণ পারফরমেন্স ছিল। এবং সেখান থেকে আমরা এখন পর্যন্ত যদি বলি যে মার্টিনেজের আপনার পারফরমেন্স ওইভাবে চোখে পড়েনি। আপনি যদি 60টা গোল কনসিড করেছে 60টা ম্যাচে, প্রত্যেক ম্যাচে গোল কনসিড করছে। সো আমার মনে হয় যে এভারেজ প্রত্যেক ম্যাচে যদি আপনি গোল কনসিড করেন, আপনার মনোবলও দুর্বল হয়ে যাবে এবং মনোবল আগের মতো থাকবে না। সো আমার মনে হয় যে লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা যেটা ফ্রান্সের সাথে দেখেছি, সেখান থেকে যদি শুরু করতে পারে মার্টিনেজ আজকে কিন্তু একটা ভালো পরীক্ষার দিন। আপনি যদি দেখেন মুহুমুহু আক্রমণ হবে, দুইটা উইং থেকে বলেন শট আসবে, এটার জন্য রেডি থাকতে হবে। আমরা দেখেছি প্রত্যেকবার যে আর্জেন্টিনা গোল খেয়ে পিছিয়ে পড়া। সো আজকের ম্যাচও যদি পিছিয়ে পড়ে, সো ডিফিকাল্ট হবে ব্যাক করা। বিশেষ করে আপনি যদি দেখেন স্কলোনি দায়িত্ব নেওয়ার পর 103টা ম্যাচ খেলেছে, 80টা ম্যাচ জিতেছে এবং এর মধ্যে ড্র আছে 14টা, লস হয়েছে 9। আজকে যদি আনফর্চুনেটলি আর্জেন্টিনা হারে, তাহলে 10 নম্বর ম্যাচ হারার একটা অভিজ্ঞতা হবে। পক্ষান্তরে আপনার লাফুয়েন্তের কথা বলবো, 2023-এ দায়িত্ব নেওয়ার পরে এই দলটা অলরেডি ধরেন 48টা ম্যাচ খেলেছে, 38টা জিতেছে, 7টা ড্র, 3টা হেরেছে। তো এখানে দেখেন দুটো কোচের মধ্যে যদি দেখেন, হ্যাঁ অবভিয়াসলি আপনার স্কলোনি অনেক এগিয়ে আছে, কিন্তু এই বিশ্বকাপে আমরা যা দেখছি এখন পর্যন্ত আর্জেন্টিনা গোল কনসিড করা, এখান থেকে আমার মনে হয় যে যদি দেখি ম্যাচটা যদি ড্র হয়, আমি একদম নিঃসন্দেহে বলতে পারি মার্টিনেজ আর্জেন্টিনাকে সেভ করবে এবং বিশ্বকাপ জেতাবে। আর যদি ম্যাচটা ড্র রাখতে না পারে 90 মিনিটের মধ্যে, তাহলে আমার কাছে মনে হচ্ছে স্পেনের পক্ষে হেলে যাবে ম্যাচ। নোমান মোহাম্মদ, আপনার কাছে একটু আজকের খেলার প্রেডিকশনটা জানতে চাইবো। এরকম যে আর্জেন্টিনা যদি বলি, মানে যে দল নিয়ে আর্জেন্টিনা খেলছে, অনেকে বলছেন যে স্কলোনি ঠিক আগে যে দলটি পছন্দ করছে সেই দলটির উপরে বিশ্বাস রাখছে, খুব একটা বেঞ্চে প্লেয়ার থাকার পরও পরিবর্তন করছে না। আজকে কোনো পরিবর্তনের সময় দেখেন কিনা? মানে আমার কাছে মনে হয় কি যে আজকের ম্যাচের অনেকগুলা ফ্যাসিনেটিং ব্যাপার আছে। প্রথম কথা আমরা শুধু বলি যে মিডফিল্ড ব্যাটেলটা, মিডফিল্ডটা দখল যারা করবে, যাদের মাঝমাঠ হবে, ম্যাচটা তাদেরই হবে। সো এই ওয়ার্ল্ড কাপে স্পেনের যে মিডফিল্ড, সেটা অ্যামেজিং বললেও কম বলা হয়। তাদের পেদ্রির মতো মিডফিল্ডারকে তারা বসিয়ে রেখেছে, তারা এটা এফোর্ড করতে পারে। তাদের এখানে ফাবিয়ান রুইজকে তারা খেলাচ্ছে, তাদের এখানটাতে তো রদ্রিত রয়েছে, এবং ড্যানি অলমো বেসিক্যালি তিনি থার্ড মিডফিল্ডার হিসেবেই কাজ করেন। এখন আর্জেন্টিনাও কিন্তু মিডফিল্ড ওরিয়েন্টেড টিম। স্পেন তো তাও তাদের উইঙ্গার আছে, তাদের উইং ব্যাক আছে। আর্জেন্টিনা কিন্তু উইঙ্গারও নেই, উইং ব্যাকও তাদের নাই, মানে ওইরকম উপরে ওঠে না। তারা অ্যাবসলুটলি হচ্ছে কি মিডফিল্ড বেস টিম। এখন সেইখানটাতে কি তারা 4 জন মিডফিল্ডারই খেলাবে স্পেনকে কাউন্টার দেওয়ার জন্য, অন্তত পক্ষে ওইখানে ওভারলোড করার জন্য, নাকি তারা আসলে একটু স্ট্রেচও করতে চাইবে? সেক্ষেত্রে সিমিওনোকে আমরা গত ম্যাচে দেখিয়েছি যে তাকে খেলিয়েছে ডিপলকে বসে, বাট ডিপল কিন্তু গত ম্যাচে তাকে যখন পরে নামিয়েছে খেলতে নামছে, তখন কিন্তু ম্যাচটা তিনি খুব ভালো খেলেছেন। লিওনেল স্ক্যালোনির আমার কাছে একটা বিষয় মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে যতগুলো এলিট টিম রয়েছে, সবগুলো টিমের কোচের মধ্যে তার কোচিংটা প্রতি ম্যাচে আগের ম্যাচের চেয়ে কিছু আলাদা, প্রত্যেকটা ম্যাচে কিছু পরিকল্পনার জায়গা আলাদা, ওইটা আমরা মোটা দাগে দেখতে পেয়েছি আমার কাছে মনে হয়েছে। ধরেন আমি যদি ফ্রান্সের কোচ বলি, স্পেনের কোচ বলি, আমি ইংল্যান্ডের কোচ বলি, ব্রাজিলের কোচ বলি, পর্তুগালের কোচ বলি, স্ক্যালোনির মধ্যে সেটা অনেক বেশি দেখা যাচ্ছে। ফলে ফাইনালে আমি নট শিওর যে স্ক্যালোনি তার মানে ওই যে আস্তিনের গোটানো আস্তিন থেকে কিছু না কিছু একটা ম্যাজিক তিনি বের করে দিতে পারেন, ইউ নেভার নো।
কিন্তু স্পেনের এই টিমকে কাউন্টার করাটা আসলে খুবই খুবই মুশকিল। আমি প্রথমত মনে করি যে স্পেনের যে পাসিং সিকোয়েন্সটা হবে ওই জায়গাটাতে আর্জেন্টিনা যেন প্যানিট্রেট না করে, মানে তারা যেন বিভ্রান্ত না হয়ে যায় যে কী করবে, এবং আর্জেন্টিনা বিভ্রান্ত হয় না, আর্জেন্টিনার প্যাটার্ন সেটা না, এটা একটা তাদের শক্তির জায়গা। তারা ওই মোমেন্টটাই আসলে খুঁজবে, এবং মোমেন্ট খোঁজা মানে বেসিক্যালি মেসিকে খোঁজা, মেসিকে একটু স্পেস তাকে দেওয়া, মেসির জন্য একটি স্পেস রাখা, এবং সেই জন্য তাদের কিছু উইলিং রানার থাকবে, স্পেশালি যারা ওই লেট রান ডিপ রান যারা পেছন থেকে রান মেক করলে হয় কি ডিফেন্স এলোমেলো হয়ে যায় যে আমি কি ওই রানারটাকে ধরবো নাকি আমি স্পেসটা কাভার করবো, ওইটা হচ্ছে কি মেসির জায়গা। এবং ওই জায়গাগুলো আপনার টিমে ওরকম প্লেয়ার লাগবে, ওরকম উইলিং রানার লাগবে, উপর থেকে টপ থেকে প্রেস যে করেন হুলিয়ান আলভারেজ, সেটা এই ওয়ার্ল্ড কাপে না এই পুরো ওয়ার্ল্ডেরই তিনি বেস্ট, যে একদম টপ থেকে প্রেস করার ব্যাপারে। হুলিয়ান আলভারেজ রয়েছেন, এখানে এনজো আছেন, অ্যালেক্সিস আছেন, মানে উইলিং রানার। সো ওই জায়গাগুলোতে আসলে তাদের চান্স। আমি স্ক্যালোনি, আমি খুব অবাক হব না যে এই ম্যাচে যদি স্ক্যালোনি মানে আউট অফ দ্য বুক কোনো কিছু করে বসেন, যেটা আসলে আমরা ভাবতে পারছি না, এরকম কোনো কিছু স্ক্যালোনি করতে পারেন। বাট স্পেনেরটা মোটামুটি প্রেডিক্টেড, তারা একরকমভাবেই খেলে, তাদের ওই পজিশন, তারা ওই মিডফিল্ডার বেস, এবং তাদেরটা হচ্ছে গিয়ে ওই যে দুই উইং ব্যাককে তারা ইউজ করে, কখনো ইনভার্টেড হিসেবে ইউজ করে, কখনো হচ্ছে গিয়ে তারা আউটসাইডে চলে যায়, তাদেরটা একটু প্রেডিক্টেড, কিন্তু স্ক্যালোনি একটু আনপ্রেডিক্টেড। ফাইনালের জন্য ওইরকম স্পেশাল কোনো একটা কিছু কিছু রাখতে হতেও পারে, পারে, হতেও পারে। স্পেশাল কিছু। আমরা তো বেশিরভাগ যখন আমি আজকে যত গণমাধ্যম দেখলাম বেশিরভাগ জায়গায় আলোচনা আসলে হচ্ছে মেসি আর ইএমএল, এই দুজনকে নিয়ে আলোচনা হচ্ছে। আর কিন্তু আপনার কি মনে হয় এই দুজন ছাড়া আসলে খেলাকে দুজনেই চেঞ্জ করবেন না না অন্যরা? না না না, এটা কখনোই হতে পারে না। আপনি যদি শুধু ইয়ামাল হয়তো ফোকাসে আসছে, হয়তো আবেগের জায়গা থেকে যদি বলেন, পাশাপাশি আপনি স্পেন টিমটা যে ভাইয়া যে বললো যে ওভারঅল টিমটা, ওরা কিন্তু ওদের কোচেরও কিন্তু পরিকল্পনা কিন্তু এই যে উইনিং টিমটা, এই টিমটাই কিন্তু বেস্ট 11-এ ওইভাবেই নামবে প্রথম থেকে। কিন্তু আর্জেন্টিনার জায়গায় কিছু কিছু চেঞ্জ আছে, যেমন আমরা লাস্ট ম্যাচটা সিমিওনের কথা বলছি। আপনি যদি দেখেন যে এই ইংল্যান্ডের সাথে যে ব্যাটেলটা জয়ের জন্য সিমিওনেরও অবদান, ফার্স্ট হাফটা যদি দেখেন সব কিছু করেছে, মানে শারীরিক যত কিছু Pressing আছে, ফুটবল, প্রেসিং ফুটবল, শক্তির খেলা, সব কিছুই করেছে। এবং ওই ম্যাচটা থেকে আমার কাছে মনে হয় যে সিমিওনি আজকেও ম্যাচটা শুরু করবেন রাইট সাইড দিয়ে, কারণ এটা করার কারণ হলো কুকুরেলার জন্য। বিশেষ করে কুকুরেলা যে অ্যাটাকে আসে, তাকে ওই যে তাকে ব্লক করার জন্য এবং তার থেকে বল রিগেইন করার জন্য তার যে পেস আছে সেই পেসটা কাজে লাগাবে রাইট সাইড দিয়ে সিমিওনেকে দিয়ে। একটা সময় পর্যন্ত হয়তো ফার্স্ট হাফ পর্যন্ত দেখতে পাবো, সেকেন্ড হাফে গিয়ে হয়তো এই জায়গায় চেঞ্জ আসবে। আর এরপরে তো ধরেন বেশ কিছু খেলোয়াড় আছে যে আর্জেন্টিনা, বিশেষ করে ইয়ের হাতে, স্কলোনির হাতে, এবং স্কলোনি কিন্তু ওই যে ভাইয়া বলেছে যে এক এক ম্যাচে এক এক ধরনের পরিকল্পনা করে, সো বোঝা খুব টাফ। তো উনি হয়তো ফাইনালের জন্য তার মাস্টার প্ল্যান একটা রেখে দিয়েছেন, যেটা হয়তো আমরা দেখতে পাবো সেকেন্ড হাফে, বিশেষ করে সেকেন্ড হাফটায়। এবং এখানে সেকেন্ড হাফটায় যদি আর্জেন্টিনা ম্যাচটা, যদি আমরা প্রথমে বলেছি যারা পজেশন খেলতে পছন্দ করে, নিজেদের কাছে রেখে এনার্জিটা কিপ করে, তো ওই জায়গায় যদি আর্জেন্টিনা গোল না করতে দেয়, বিশেষ করে আমরা জানি যে এই স্পেন টিম কিন্তু বল লস করার পর একমাত্র দল খুব ফিউ সেকেন্ডের মধ্যে আবার রিগেইন করে, সে ক্ষমতা আছে তাদের। আর এই জায়গাটাই যদি আর্জেন্টিনা জয়ী হতে পারে, আমার বিশ্বাস যে এই ম্যাচটা অনেক দূর যাবে। আমরা 90 মিনিট না 120 মিনিট পর্যন্ত যেতে পারে যদি আর্জেন্টিনা এই জিনিসটা করতে পারে। একদম কোনোভাবেই স্পেনকে ডমিনেট করতে দেওয়া যাবে না, বিশেষ করে মধ্যমাঠ। এবং মধ্যমাঠ যদি কন্ট্রোলে নেয় তাহলে কিন্তু দুইটা উইংকে আটকানো খুব ডিফিকাল্ট হবে, বিশেষ করে মলিনা, তাগলিফিকিও, এই দুইটা হলো ওদের মেইন জায়গা, যে জায়গা দিয়ে গোল হওয়ার সম্ভাবনা বেশি আর্জেন্টিনার। আচ্ছা, একদম শেষের দিকে চলে এসেছি। আমি যদি এখন জিজ্ঞেস করি যে বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে, ম্যাচের মধ্যে একটা তো দুঃখের জায়গা থাকে, এই বিশ্বকাপটা কেমন দেখলেন সব কিছু মিলে? ফ্যাসিনেটিং। আমি মানে প্রতিটা বিশ্বকাপে আমার কাছে আগের বিশ্বকাপের চেয়ে ভালো লাগে। বয়স হয়ে যাচ্ছে, সেটাও হয়তো একটা কারণ যে পরের বিশ্বকাপ দেখতে পাবো কি পাবো না। মানে সিরিয়াসলি, মানে আমার কাছে হয় না যে নতুন কোনো কিছু আসলে নস্টালজিক ব্যাপার তো থাকেই, যে না ছোটবেলায় এটা দেখেছিলাম, সাদা কালো টিভিতে দেখেছি এইটা, তখন আমরা প্রথম খেলা দেখতাম হচ্ছে গিয়ে জার্সির কালার দেখে, সাদা কালো টিভিতে যে কালো জার্সি বা সাদা জার্সি, এটা সো সেই নস্টালজিয়া তো সবসময় থাকবে। কিন্তু স্টিল আমি নতুন জিনিসকে এমব্রেস করা, আলিঙ্গন করা, না ঠিক আছে প্রযুক্তি আসছে, ঠিক আছে এখনকার খেলা রোবোটিক হয়ে গেছে অনেক বেশি অ্যাথলেটিক, ঠিক আছে এখন খেলাতে অনেক বেশি মানে ক্রিয়েটিভিটির স্পেস কম, মানে এখন কি করার, কিছু তো করার নাই। কিন্তু এই ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচ আমি একেবারে প্রতিটা বিন্দু, সর্বোচ্চ বিন্দু দিয়ে উপভোগ করেছি। এবং আমার ধারণা যে মানে আমি যে 103টা ম্যাচ তো হয়েছে, 103টা ম্যাচে আমি কোথায় এর মধ্যে আরেকটা জায়গায় আমি প্রোগ্রামে বলছিলাম, তখন বোধহয় 101টা ম্যাচ হয়েছে, আমি বলছি 101 মিনিটও আমি মিস করি নাই। তো আমি 103টা ম্যাচের আমি 103 মিনিটও সব মিলিয়ে মিস করি নাই আর কি, কারণ এইটা মিস করা যায় না। মানে আপনি 4 বছর পর পর এই যে মানে ওয়ার্ল্ড কাপ ফুটবল,
এইটার চর্চা তো আমরা অনেকদিন করবো এবং ফ্যাসিনেটিং আমি একদম থরলি এনজয় করেছি। আচ্ছা, শেষের দিকে চলে এসে আপনার কাছে একটা প্রশ্ন থাকবে। মেসি বাংলাদেশ ছিলেন, আপনার তার সান্নিধ্য পর সুযোগ হয়েছিল, একটু যদি মেসি কেমন দেখেছিলেন? আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। 2011 তখন আমি বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলাম। সো মেসিকে রিসিভ করেছি এবং আর্জেন্টিনা পুরো দলটা হিগুয়েইন থেকে শুরু করে যারা ছিলেন সবাইকে রিসিভ করার সৌভাগ্য হয়েছে। সো আমার কাছে মনে হয় যে মেসিকে সামনে থেকে যারা দেখবে তারা মেসির ফ্যান না হয়ে পারবে না। অ্যাজ এ জেন্টাল এবং পার্সোনালিটি যদি বলেন অসাধারণ। সো আমার কাছে মেসিকে এর পথে আমি কিন্তু ব্রাজিল ফ্যান একদম ডাই হার্টেড, কিন্তু মেসির জন্য আমার জায়গাটা অন্য একটা জায়গায়, অন্য একটা আবেগ কাজ করে। কারণ তার খেলা বলেন এবং এজ এ পার্সোনালিটি যদি বলেন সেটা আমি খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। হয়তো 10 থেকে 15 মিনিট ছিলাম। সো আমার মনে হয় যে এটা আমার জীবনে অনেক বড় একটা পাওয়া। আচ্ছা, আপনি 10-15 মিনিটের মধ্যে মেসি ফ্যান হয়েছেন। যারা স্পেনের যারা প্লেয়ার আছে তারা মেসি বলতে তার স্পেনের তো ছেলে, তাই না? যদি বলিস জি, জি, বার্সার, অবশ্যই। সেই যদি হয় বার্সার অনেকেই এই দলে আছে এবং তাদের কাছে তো মেসি গড। তো অবশ্যই। সেই সবকিছু মিলে এই যে মেসি মাঠে আছে তাদের সাথে খেলতে নামছে, এটি কি তাদের জন্য এক ধরনের একটু অন্যরকম অনুভূতি কিনা? দেখুন, সমস্যা তৈরি করবে কিনা? এখন বিশ্বের যেই কোনো দলে যে কোনো খেলোয়াড় হোক, মেসি মানে অন্য এক লেভেলের। এবং মেসিকে আটকানো যে পরিকল্পনা, যত পরিকল্পনার কোনো কিছুই না, মেসিকে অন্য সম্মান অন্য জায়গায় বসিয়েছে সবাই। তো মেসির ব্যাপারে সব প্লেয়ার, বিশেষ করে স্পেনের প্লেয়ার যদি বলেন, তাদের একটা আবেগ আছে যে মেসিকে তারা দেখেছে। ওই যে বললাম পার্সোনালিটি অ্যাজ এ প্লেয়ার। আমরা এই বিশ্বকাপেও যদি দেখি একটা ম্যাচে পিছন থেকে ট্যাকেল করেছে, রেফারি দেয়নি। এখানে প্রযুক্তিও বাদ গেছে, রেফারি তার জায়গা থেকে দেয়নি, কিন্তু জেনুইন কার্ড ছিল। তো ওই জায়গায় বোঝেন যে মেসির প্রতি ভালোবাসাটা কতটুকু, মেসি কোন লেভেলের পার্সোনালিটির জন্য। মেসি মানে মেসি, এবং এই স্প্যানিশ প্লেয়ারদের কাছেও মেসি অন্য লেভেলের। হয়তো খেলার জায়গায় হারজিত বা ওইখানে কম্পিটিশন থাকবে, কিন্তু মেসি ইজ মেসি। জি, আমি শেষ করবো। দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, আজকে এখানে শেষ করছি। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ফাইনাল ম্যাচটা দেখেন। ভালো থাকবেন।